নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিশ্বজয়ী রিচা ঘোষ। বাংলার ভূমিকন্যা রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম। উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজ্যবাসীকে বড় উপহার মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সাফল্যের মুকুটে আরও এক পালক। এবার জাপান থেকে ডিলিট পাচ্ছেন মমতা। সূত্রের খবর, চলতি সপ্তাহে কলকাতায় আসছেন জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। শহীদ দিবস পালন তৃণমূল বিজেপির দুই দলের। একই জায়গায় পাশাপাশি দুটি মঞ্চ, একটি তৃণমূলের, অন্যটি বিজেপির। এটা কি সৌজন্য নাকি যুদ্ধের আরেক রূপ? এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। নদিয়ার তাহিরপুরে মৃত বৃদ্ধের নাম শ্যামল কুমার সাহা। জানা গিয়েছে, এনুমারেশন ফর্ম পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। সোমবার হৃদরোগে মৃত্যু হয় তার। শামশেরগঞ্জে চাষের জমি থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। ব্যাপক চাঞ্চল্য শামশেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালপাড় সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ। দিল্লির দূষণ নিয়ে ফের রাজনৈতিক চর্চা। তার মধ্যেই সোমবার আবহাওয়া দফতর খানিক স্বস্তির খবর দিয়ে জানিয়েছে, বাতাসের গুণমান কিছুটা উন্নত হয়েছে। বিশ্বজয়ী রিচা ঘোষ। বাংলার ভূমিকন্যা রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম। উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজ্যবাসীকে বড় উপহার মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজ্যবাসীকে বড় উপহার মুখ্যমন্ত্রীর। সোমবার শিলিগুড়ির উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করলেন, বিশ্বজয়ী ক্রিকেটার তথা বাংলার ভূমিকন্যা রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম। চাঁদমণি টি এস্টেটের ২৭ একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই আনন্দের জোয়ার উত্তরবঙ্গের ক্রীড়া মহলে। রিচা ও তার পরিবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। গত ২রা নভেম্বর নভি মুম্বাইয়ের স্টেডিয়ামে হরমনপ্রীত কৌর, জেমাইমা, স্মৃতি মন্ধানা, রিচা ঘোষরা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে ফেলেছেন। এখন তারই উদযাপন পর্ব চলছে চারিপাশে। ভারতীয় মহিলা টিমের অন্যতম নির্ভরযোগ্য সদস্য রিচা ঘোষ বাংলার ভূমিকন্যা। ফলে বিশ্বজয়ের স্বাদ বাংলায় আরও বেশি। ইতিহাস গড়া মেয়েকে আগেই সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। গত শনিবার ইডেন গার্ডেন্সে হয়ে গিয়েছে রিচা বরণ। ছিলেন মুখ্যমন্ত্রী। চমকপ্রদভাবে রিচাকে ওই দিন বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। বঙ্গের ক্রিকেটারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার রিচাকে সম্মানিত করতে আরও বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন তিনি। সোমবার উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে উত্তরবঙ্গের বৈঠকে জানালেন, রিচার নামে শিলিগুড়িতে রিচার নামে একটি স্টেডিয়াম হবে। শিলিগুড়ি সিটি সেন্টারের কাছে চাঁদমণি টি এস্টেটের আগেই চাঁদমণি টাউনশিপ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এখানে একাধিক শিল্প হয়েছে। এবার সেখানকারই ২৭ একর জমিতে তৈরি হবে রিচার নামে স্টেডিয়াম। উত্তরবঙ্গ থেকে আরও বেশি ক্রিকেট প্রতিভা যাতে বিকশিত হয়, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বলে মনে করছে ওয়াকিবহল মহল। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপিরও দর্পচূর্ণ হবে। নন্দীগ্রাম দিবসে লাল সন্ত্রাসের কথা মনে করিয়ে হুঁশিয়ারি মমতা অভিষেকের। এক স্যান্ডেলে অভিষেকের বার্তা, বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল, আগামীতেও বিজেপিরও দর্পচূর্ণ এইভাবেই হবে। সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন এরাজ্যে তৎকালীন বাম শাসনের অবসানকে ত্বরান্বিত করেছিল। সেসব রক্তাক্ত দিনের কথা ভোলেনি কেউই। নন্দীগ্রাম দিবসে সিপিএম জামানার সেই লাল সন্ত্রাসকেই মনে করিয়ে বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের শহীদদের প্রতি সম্মান জানিয়ে অভিষেকের বার্তা, বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল, আগামীতে বিজেপিরও দর্পচূর্ণ এইভাবেই হবে। বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে। আবারও বুঝিয়ে দেবে বাংলার মানুষ বরাবর লড়াই করে। ২০০৭ সালের ১০ই নভেম্বর নন্দীগ্রামের ঐতিহাসিক অপারেশন সূর্যোদয়ের দিন। প্রতিবছর শহীদ স্মরণে দিনটি পালন করে থাকে শাসক দল তৃণমূল। অন্যদিকে শাসক শিবির ত্যাগের পর নন্দীগ্রামে আজকের দিনটি উদযাপন করে বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে
2007 সালে বাম জামানার বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সৈনিক ছিলেন শুভেন্দুও, তাই তিনিও নিজের এলাকায় ফি বছর এই দিন স্মরণ অনুষ্ঠান করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে 10 নভেম্বরকে স্মরণে রেখে সকালেই এক স্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সকল শহীদকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। আর নন্দীগ্রাম দিবসকে সামনে রেখে এবার বিজেপি বিরোধিতায় সুর আরও চড়ালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে তার পোস্ট, 2007 সালের এই দিনে সিপিএম এর বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল। নিজেদের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় তা বুঝিয়ে দিয়েছিলেন। বামেরা এই শিক্ষা কোনো দিন ভুলতে পারবে না। বিজেপিরও দর্পচূর্ণ এইভাবেই হবে। এসআইআর আবহে অভিষেকের স্পষ্ট হুঁশিয়ারি, এসব করে বাংলার মানুষের মাথা নত করা যাবে না। তোমাদের ঔদ্ধত্য জমিদারি মানসিকতার জবাব মিলবে ব্যালট বক্সে। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রী সাফল্যের মুকুটে আরও এক পালক। এবার জাপান থেকে ডি লিট পাচ্ছেন মমতা। সূত্রের খবর, চলতি সপ্তাহে কলকাতায় আসছেন জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। দীর্ঘ সংগ্রামী জীবন, সাফল্যের তালিকাও দীর্ঘ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাফল্য দীর্ঘতর হতে চলেছে। মুকুটে জুড়ছে আরও একটি পালক। সূত্রের খবর, জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত ডি লিট প্রদান করা হচ্ছে। চলতি সপ্তাহে কলকাতায় আসছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। আলিপুরের এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মানে ভূষিত করা হবে বলেই খবর। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের KIIT থেকে সম্মানিক ডি লিট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সেই সম্মান প্রাপ্তি হতে চলেছে তার। জানা যাচ্ছে, জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলার মুখ্যমন্ত্রীকে ডি লিট উপাধি দেওয়া হচ্ছে। আগামী 12 বা 13 তারিখ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করবেন ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সেই উপলক্ষে তাদের কলকাতার আগমন বলেই জানা গিয়েছে। তবে এই প্রথম নয়, মুখ্যমন্ত্রীর আগেও অন্তত 3 জায়গা থেকে এই সম্মানিক উপাধি পেয়েছেন। 2011 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ সমালোচনার সুর শোনা গিয়েছিল বিরোধীদের গলায়। শিক্ষা সংস্কৃতি মহলের একাংশও কটাক্ষ করতে পিছপা হয়নি, কিন্তু তাতে মমতার ইমেজ ক্ষুণ্ণ করা তো দূরে থাক, তার জনপ্রিয়তা দিনের পর দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। 2018 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট পান। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তার হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন। বছর 5 পর 2023-এ মুখ্যমন্ত্রীকে সম্মানিত ডি লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রীতি মেনে রাজ্যপাল CV আনন্দ বোস সম্মানিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বা KIIT-র তরফ থেকে মুখ্যমন্ত্রীর প্রাপ্তি সম্মানিক ডক্টরেট। এবার বিদেশি বিশ্ববিদ্যালয়ের তরফে সম্মান পেতে চলেছেন মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহেই সেই অনুষ্ঠান। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওই মামলাতে ডিভিশন বেঞ্চ সাফ জানায়, নাগরিকত্বের আবেদন করা মানেই কোনো অধিকার জন্মায় না। কেন্দ্র আশ্বাস দিলেও হাইকোর্টে খারিজ CAA মামলা। এসআইআর নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নাগরিকত্বের আবেদন জানানোর নথি যেন এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, সেই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে একটি সংগঠন। ওই মামলাতে ডিভিশন বেঞ্চ সাফ জানায়, নাগরিকত্বের আবেদন করা মানেই কোনো অধিকার জন্মায় না। যারা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেকের বিষয়বস্তু আলাদা, ফলে জনস্বার্থ মামলা তার বিচার করা সম্ভব নয়। যারা নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন তারা চাইলে আলাদা করে সমাধান খুঁজতেই পারেন বলে জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সোমবার মামলাকারীদের আইনজীবী মৈনাক বসু আদালতে দাঁড়িয়ে জানান, জনস্বার্থ মামলায় সকলের কথা বলা হয়েছে। দেশ জুড়ে অন্তত 50,000 আবেদন পাঠানো হয়েছে। যে আবেদনগুলি পড়ে আছে সেগুলির ভবিষ্যৎ কি
কেন্দ্র হয় বিবেচনা করুক, নইলে বাতিল করুক। অন্তত সিদ্ধান্ত নেওয়া হোক। এসআইআর এর এনুমারেশন ফর্মে তাদের জন্য কোনো বিকল্প রাখাই হয়নি। রাজ্য অবশ্য গোটা ঘটনার দায় নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলছে। রাজ্যের আইনজীবী জানান, এই নিয়ে আমাদের কোনো ভূমিকা নেই, কমিশন যাবতীয় কাজ করছে। কেন্দ্রের আইনজীবী অশোক চক্রবর্তী বলেন, রাজ্যকে 90 দিনের মধ্যে আবেদন পাঠাতে হয় কেন্দ্রের কাছে, সেটা কিন্তু হয়নি। রাজ্য আমাদের কাছে কিছু পাঠায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব সোমবার আদালতে স্পষ্ট জানায়, সিএএ করার কারণ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। আগামী 10 দিনের মধ্যে এটা বিবেচনা করা হোক। যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের দিকটা খতিয়ে দেখা হবে। তিনি আশ্বাস দিয়েছেন, শুধু এই মামলার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বিবেচনা করা হবে, তবে দেশের অন্যত্র যেখানে এই ধরনের মামলার বিচারাধীন তাদের জন্য প্রযোজ্য নয়। তবে শেষমেশ দ্বিতীয় দফা শুনানিতে এই মামলাটি খারিজ করে দেয় হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। নদিয়ার তাহেরপুরে মৃত বৃদ্ধের নাম শ্যামল কুমার সাহা। জানা গিয়েছে, এনুমারেশন ফর্ম পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। সোমবার হৃদরোগে মৃত্যু হয় তার। এসআইআর আবহে আরও এক মৃত্যু। পরিবারের অভিযোগ, আতঙ্কেই মৃত্যু। নদিয়ার তাহেরপুরে মৃত বৃদ্ধের নাম শ্যামল কুমার সাহা। 30 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। 2002 সালে ভোটার তালিকায় তার নাম নেই। পরিবারের দাবি, বিএলও বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যান। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যামল কুমারের। মৃতের স্ত্রী বলেন, 30 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে আমরা এখানে এসেছি। ওর ভোটার আধার কার্ডও ছিল, কিন্তু যখন থেকে এনুমারেশন ফর্ম দিয়ে যায় তখন থেকেই চিন্তা শুরু করে। আমি কিছু বলতে গেলেই বলে, বেশি আমার কানের সামনে বকবক করো না তো। আসলে 2002 সালের তালিকায় নাম ছিল না, তাই ছেলে মেয়েদের জন্য চিন্তা করছিল। প্রতিবেশী এক যুবক বলেন, আসলে সরকার কিংবা নির্বাচন কমিশন তো বলেনি সিএএতে আবেদন করো, তাহলে নাগরিকত্ব পাবে। বলছে একটা বিশেষ রাজনৈতিক দল, তাহলে আর সেই কথায় কিভাবে ভরসা রাখবে? সেই কারণেই আতঙ্কে ভুগছিলেন তিনি। আমাকেও বেশ কয়েকবার বলেন। পরিবারের অভিযোগ, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করেনি। প্রশাসনেরও কেউ আসেনি। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, কি গর্বের মুহূর্ত। হাই নিউজ নেটওয়ার্ক। প্রশিক্ষণ শিবিরে দেরিতে পৌঁছানোয় শৃঙ্খলা ভঙ্গের দায় রাহুল গান্ধীকে শাস্তি দিল দল। সকলের সামনে 10 বার ডন মারতে হয়েছে দলের প্রাক্তন সভাপতিকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে শাস্তি দিল দল। যে সে শাস্তি নয়, সকলের সামনে 10 বার ডন মারতে হয়েছে দলের প্রাক্তন সভাপতিকে। গত শনিবার মধ্যপ্রদেশের পাঁচমারিতে জেলা সভাপতিদের প্রশিক্ষণ শিবির ছিল। সেখানে দেরিতে পৌঁছানো শৃঙ্খলা ভঙ্গের দায়ে রায়বরেলির সাংসদকে 10টি ডন মারা শাস্তি দেওয়া হয়। সকলের সামনে রাহুল সেই নির্দেশ পালন করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের নীতি শৃঙ্খলা অত্যন্ত কঠিন। সকল সদস্যদের জন্য একই শৃঙ্খলাবোধ প্রয়োগ করার জন্য প্রতীকী শাস্তি দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে ছাড় পাননি গান্ধী পরিবারের এই সদস্য। রবিবার সান্ধ্য শিবিরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রায় 20 মিনিট দেরিতে পৌঁছন। সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ শিবিরের প্রধান সচিন রাও মজা করে বলেন, শিবিরে যোগদানকারী সকল সদস্যকেই দেরিতে আসার জন্য শাস্তি ভোগ করতে হবে। রাহুল গান্ধী জানতে চান তিনি কি বলতে চাইছেন। রাওয়ের জবাব ছিল, 10 বার ডন মারতে হবে। সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা তা পালন করেন। নিজের আসনে বসার আগেই দেরিতে আসার শাস্তি হিসেবে 10 বার ডন মেরে নেন রাহুল। রাহুলকে ওই দৃশ্য দেখতে অনুপস্থিত কংগ্রেসের সদস্যরা অনেকেই হাসেন, কেউ দলনেতার প্রশংসাও করেন, অনেকেই মোবাইলে তার ছবি বন্দী করে নেন। এই সামান্য সময়ের ঘটনার পর রাহুল গান্ধী নতুন জেলা সভাপতিদের উদ্দেশ্যে ভাষণ দেন। সাংগঠনিক লক্ষ্য এবং প্রশিক্ষণ কৌশল সম্পর্কে তাদের অবগত করেন। পাঁচমারিতে রাহুল জঙ্গল সাফারিও করেন। জানিয়ে বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা তাকে পর্যটন ও পার্টি করা নেতা বলে ব্যঙ্গ করেন। বিহারে যখন নির্বাচন চলছে তখন রাহুল পাঁচমারিতে জঙ্গল সাফারিতে গিয়ে মজা করে বেড়াচ্ছেন। এরপরেও যদি তিনি হেরে যান তখন নির্বাচন কমিশনকে দোষ দেবেন। হাই নিউজ নেটওয়ার্ক।
শামশেরগঞ্জে চাষের জমি থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ। শামশেরগঞ্জে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। সোমবার সকাল সকাল বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেই শামশেরগঞ্জ থানার অন্তর্গত ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বোমা পড়ে থাকার খবর আসে। তারপরই তড়িঘড়ি ছুটে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালাতেই চাষের জমি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনার পর থেকেই বোমা রাখার স্থান ঘিরে রেখেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। সোমবার সকাল থেকেই নতুন করে আশেপাশের জমিতে তল্লাশি চালায় পুলিশ। কে বা কারা চাষের জমিতে বোমা রেখেছে তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে এভাবে কালভার্ট সংলগ্ন এলাকায় চাষের জমিতে বোমা রাখার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রাও। পুরো বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এখানে শুনলাম যে বাগানে বলে কে বলে বম রেখে গেছে, তো এখন সব ছেলে পেলে সব আতঙ্ক, এখানে সব ছেলে পেলে বাগানে খেলাধুলা করে। এখন ছেলে পেলে যে খেলাধুলা করে দেবে, হঠাৎ করে যদি ওখানে চলে যায়, পা পড়ে গেলে তো বাস্ট হয়ে যাবে। বাস্ট হয়ে গেলে তো এখানে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তো এখানে ওই জন্য একটু আতঙ্ক আছে। আমরা কি মনে করছেন, কেউ রেখে গেছে বম নাকি? আমি কে যে রেখে গেছে তো বলতে পারছি না। পুলিশকে এখন তদন্ত করতে হবে, কী করবে ওরা এখন জানবে। তদন্ত করা তো দরকার যে কে রেখে গেছে না গেছে। এর আগেও বহুবার মুর্শিদাবাদ ও তার আশেপাশের এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে। 2026-এর ভোটের আগে ফের শামশেরগঞ্জ থেকে উদ্ধার হওয়া বোমার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগে জনতা। হাই নিউজ নেটওয়ার্ক। ইংরাজি নববর্ষের আগেই পশ্চিমবঙ্গে বাড়ছে সব ধরনের মদের দাম। সম্প্রতি আবগারি দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 ডিসেম্বর 2025 থেকে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে। ইংরেজি নববর্ষের আগেই পশ্চিমবঙ্গে বাড়ছে বড় ধরনের মদের দাম। সম্প্রতি আবগারি দফতরের তরফে জারি করে বিজ্ঞপ্তি অনুযায়ী সেখানে বলা হয়েছে 2025 সালে 1 ডিসেম্বর থেকে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে। তার ফলে এই নতুন নীতিতে রাজ্যে বিয়ার বাদে দেশীয় বিদেশি সহ সব ধরনের মদের ওপরে শুল্ক হারে বৃদ্ধি করা হবে। নতুন শুল্ক হার কার্যকর হওয়ার আগে রাজ্যের সমস্ত উৎপাদক, ডিস্ট্রিবিউটর ও হোলসেল বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যে 30 নভেম্বর 2025-এর মধ্যে যতটা সম্ভব পুরনো দামে স্টক বিক্রি করে ফেলতে, কারণ ওই তারিখের পর পুরনো দামে আর মদ বিক্রি করা যাবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সব স্টক নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করা সম্ভব হবে না, সেই মদের ওপর নতুন দাম প্রযোজ্য হবে। সেই সমস্ত বোতলে নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে, যাতে গ্রাহকরা সংশোধিত মূল্যের তথ্য স্পষ্টভাবে জানতে পারে। সরকারি বিজ্ঞপ্তি কপি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে প্রত্যেক ব্র্যান্ড মালিক ও পরিবেশকেও যথাসময়ে প্রয়োজনীয় নিবন্ধন ও লেবেল পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দফতর এই সিদ্ধান্তের ফলে ডিসেম্বরের শুরুতেই রাজ্যে মদের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। তবে প্রশাসনের আশা, ব্যবসায়ীদের আগাম প্রস্তুতির ফলে বড় ধরনের জটিলতা হবে না। আবগারি দফতরের বিজ্ঞপ্তি জারির পর কোন মদের দাম বেড়ে কত হচ্ছে সেই বিষয়ে অঙ্ক কষা শুরু হয়েছে মদ ব্যবসায়ীদের মধ্যে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্য সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি হবে বলে মনে করছে প্রশাসনিক কর্তারা। তবে মদের এই দাম বৃদ্ধির ফলে রাজস্বের পরিমাণ কতটা বৃদ্ধি হবে তা অবশ্য এখনই ঠিক করা সম্ভব নয়। 1 ডিসেম্বর থেকে নতুন মূল্য কার্যকর হয়ে যাওয়ার মাসখানেক পরেই রাজ্য সরকারের রাজস্ব কতটা বৃদ্ধি হলো তা বোঝা সম্ভব হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। বাংলার রাজনৈতিক মহলের একাংশ মনে করছে আগামী বছর বিধানসভা ভোট নির্বাচনের আগে রাজ্য সরকারের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ, কারণ আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচনের কারণে বেশ কিছু নতুন ঘোষণা হতে পারে রাজ্য সরকারের তরফে। তাই এই দাম বৃদ্ধির কারণে রাজস্ব বৃদ্ধি হলেও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সেই অর্থ খরচ করতে পারবে সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। অসমে বহু বিবাহ নিষিদ্ধ, একাধিক বিয়ে করলে 7 বছর জেল। তহবিল মহিলাদের জন্য। অসম মন্ত্রিসভায় পাশ হয়ে গেল বহু বিবাহ প্রতিরোধ বিল।
অসম মন্ত্রিসভায় পাশ হয়ে গেল বহু বিবাহ প্রতিরোধ বিল। বহু বিবাহ করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড প্রস্তাব করা হয়েছে এই বিলে। এছাড়াও বহু বিবাহ বিলের ফলে যেসব মহিলারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য তহবিল তৈরির প্রস্তাবও রয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বহু বিবাহ নিষিদ্ধ এই বিল মাস্টার স্ট্রোক হতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পক্ষে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। গত মাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত জানিয়েছিলেন লাভ জেহাদ, বহুগামিতা এবং বৈষ্ণব সত্রদের সুরক্ষা সম্পর্কিত 3টি ঐতিহাসিক বিল আনা হবে বিধানসভায়। এই প্রস্তাবগুলি মন্ত্রিসভায় আলোচনা করা হবে। তাই প্রথমে অসমের মন্ত্রিসভায় বহুগামিতা বিরোধী বিল পেশ করা হয়। সোমবার সকালে অসমের মুখ্যমন্ত্রী জানান বহু বিবাহ নিষিদ্ধ করতে প্রস্তাবিত বিলে ক্যাবিনেট সম্মতি দিয়েছে। চলতি মাসের 25 তারিখে এই বিল পেশ করা হবে বিধানসভায়। কি বলা হয়েছে নতুন এই বিলে? হিমন্ত জানান, বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। একাধিক বিয়ে করলে সর্বোচ্চ 7 বছরের জেল হতে পারে। বিবাহ বিচ্ছেদ আইনিভাবে সম্পন্ন না হলে নতুন করে বিয়ে করা যাবে না। শুধু তাই নয়, বহু বিবাহের কারণে বহু মহিলা অসুবিধার মধ্যে পড়তে পারে। সেই মহিলাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে আলাদা করে তহবিল গঠনের প্রস্তাব রাখা হয়েছে নতুন এই বিলে। এই পদক্ষেপের বলে মহিলাদের অধিকার সুরক্ষিত হবে বলে মত অসমের মুখ্যমন্ত্রীর। বহু বিবাহে জড়িত থাকা আধিকারিকরা বা ধর্মগুরুদেরও কারাদণ্ডে প্রস্তাব রয়েছে এই বিলে। তবে নতুন এই বিল আইনে পরিণত হলে বেশ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। বহু বিবাহের নিষিদ্ধের আওতায় পড়বে না তফশালি জাতি। অসমের 6ষ্ঠ তফশালি অন্তর্ভুক্ত এলাকা অর্থাৎ বড়োল্যান্ড, ডিম হাসাও এবং কার্বি আংলং। উল্লেখ্য, 2026 সালে অসমে বিধানসভা নির্বাচন। তার আগে এই বিল আইনে পরিণত হলে হিমন্তের অ্যাডভান্টেজ বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।